হে হোয়াটসঅ্যাপ গাইস, কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। আলামিন 420 চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগতম। তোমরা সবাই জানো যে আমাদের চ্যানেলে হরর মান্থ চলছে। এই মাসে আমরা খালি হরর সিনেমাগুলো দেখবো। তো সেই হিসেবে এর আগের সিনেমাটা আমরা দেখেছি হচ্ছে রিমেম্বার, বাট ওই সিনেমাটা দেখে আমাদের তেমন মন ভরেনি। আর এই কারণে আমি ওই সিনেমার লাস্টে বলে দিয়েছিলাম যে আমি 2024 সালের সবচেয়ে নাম করা যে হরর সিনেমাটা হয়েছে সেই সিনেমাটা আনবো। মানে আমাদের যদিও আজকের কথা ছিল হচ্ছে দ্য অ্যানসেস্ট্রাল সিনেমা আনার, তবে অ্যানসেস্ট্রাল সিনেমাটা আমরা এই সিনেমাটার পরে আনবো। তো মাঝখানে আমি এই সাবস্টেন্স সিনেমাটা ঢুকিয়ে দিলাম যাতে তোমরা বিরক্ত না হও, মানে ভালো একটা সিনেমা পাও, কারণ আমি চাই না অ্যানসেস্ট্রাল সিনেমাটা কেমন হবে। তো এই জন্য আমি যেটা ভালো হবে সিনেমা সেটা আমি এখন ঢুকিয়ে দিচ্ছি। তো যাই হোক, সিনেমাটা মুক্তি পেয়েছিল মাত্র 2 মাস পূর্বে সাবস্টেন্স, কিন্তু মুক্তি পাওয়ার পরে পুরো দুনিয়াতে অনেক নাম করে ফেলেছে। আর এই সিনেমাটার কাহিনী কি না হবে আমি কি বলবো। মনে করো যে এই সিনেমার কাহিনী অনেকটা আমার সাথেও মিলে যায়, তোমার সাথেও মিলে যাবে। মানে মানুষ কি হয়, সৌন্দর্যের প্রতি একটা অবজেস্ট হয়ে যায় না, তারপর সেটার কি পার্শ্ব প্রতিক্রিয়া হতে পারে সেটা একটা কাল্পনিক কাহিনীর মাধ্যমে আমাদের বুঝিয়ে দেওয়া হয়েছে। এবং যদি আমার মনে থাকে তাহলে এই সিনেমার শেষে এইরকম আমার কি অভিজ্ঞতা রয়েছে সেটা আমি তোমাদের সাথে শেয়ার করবো। সিরিয়াসলি এরকম একটা অভিজ্ঞতা আমার নিজেরও আছে নিজের ব্যাপার নিয়ে। তো যাই হোক, সিনেমাটা স্টার্ট করার পূর্বে এই সিনেমাটির সম্পর্কে কিছু তথ্য দিই। সিনেমাটি মুক্তি পেয়েছে 2 মাস পূর্বে সেপ্টেম্বরে। আর এই সিনেমাটার আইএমডিবি রেট হচ্ছে 10.7.4। বুঝতেই পারছো একটা হরর সিনেমা বা ডার্ক সিনেমা হিসেবে এটা অনেক বেশি রেটিং। আর এই সিনেমার নির্মাণে ব্যয় হয়েছিল কত টাকা জানো? 170 কোটি টাকা। আর বক্স অফিসে এই সিনেমাটা আয় করেছে প্রায় 800 কোটি টাকার মতো। তো বুঝতেই পারছো এটা অনেক হিট হয়েছে এবং এই বছরে 7 নম্বর হাইস্ট গ্রোসিং সিনেমা হয়েছে এটি, মানে আয়ের দিক দিয়ে 7 নম্বর সিনেমা হয়েছে। তো যাই হোক, এখন আমরা কাহিনীতে চলে যাব, তবে তার আগে একটা বিজ্ঞাপন থাকবে। তুমি এই বিজ্ঞাপনটা স্কিপ করে মূল ভিডিওতে যেতে পারো, কিংবা যদি তোমাদের ভাবির ভয়েস পছন্দ হয় তাহলে তোমরা ভয়েসটা শুনতে পারো। তোমাদের ব্যক্তিগত ব্যাপার, আমার কিছু বলার নাই। হ্যালো বন্ধুরা, আজকে আমরা তোমাদেরকে এমন একটি অ্যাপ সম্পর্কে বলতে চাই যে অ্যাপটির অফিসিয়াল পার্টনার হচ্ছে পিএসজি, এবং এখানে অনেকগুলো ম্যাচ খেলে তোমরা ল্যাপটপ, আইফোন, আইওয়াচ এবং ক্যাশ প্রাইজ সহ আরো অনেক কিছু জেতার সম্ভাবনা রয়েছে। এবং এই অ্যাপটিতে সকল ধরনের লাইভ ম্যাচ দেখার সুযোগও রয়েছে, এবং এখানে স্কোর অনুমান করে তোমরা গেমসও খেলতে পারবে, যেমন কোন টিম জিতবে এবং কোন টিম হারবে এবং কোন টিম কত রান করবে সেটা তোমরা অনুমান করতে পারবে। এবং এছাড়াও বিভিন্ন ধরনের গেমস রয়েছে, সেগুলো খেলেও তোমরা ইনকাম করতে পারো। আর রেজিস্ট্রেশনের সময় আমাদের প্রোমো কোড AL420 প্রোমো কোডটি ইউজ করলে তোমরা পেতে পারো 26,000 টাকা পর্যন্ত বোনাস। আর এখানে জেতা টাকা তুমি নগদ বা বিকাশ বা রকেট বা ব্যাংকের মাধ্যমে উইথড্র করতে পারবে। তো আর দেরি কিসের, এখনই অ্যাকাউন্ট খুলে শুরু করতে পারো এবং আয় করতে পারো। তবে আমরা যে বিজ্ঞাপনই দেই না কেন তোমরা সেটা জেনে বুঝে তারপর সেখানে যাবে। তো চলো এবার মূল ভিডিওতে চলে যাওয়া যাক। তো সিনেমা যখন শুরু হয় তখন আমাদের দেখানো হয় যে একজন ব্যক্তি ডিমের কুসুমে গ্রিন কালারের একটা লিকুইড ইনজেক্ট করে, আর তার ঠিক পরেই ডিমের কুসুম থেকে আরো একটা নতুন কুসুমের জন্ম হয়। মানে ব্যাকটেরিয়া বা ভাইরাস যেমন নিজেদেরকে শরীর ডিভিশন করে নতুন আরেকটা ক্লোনের জন্ম দেয়, সেরকম একটা কিছু। আর এরপর দৃশ্যের পরিবর্তন হয়, আমাদের দেখানো হয় যে এলিজাবেথ স্পার্কেল নামের একটা সেলিব্রিটিকে নিয়ে একটা স্টার বানানো হচ্ছে। বিষয়টা আমি বুঝিয়ে বলি। লস অ্যাঞ্জেলসের হলিউডে যে তোমার রোডটা রয়েছে সেখানে নাম করা যে তোমার সেলিব্রিটি থাকে তাদের নামে এরকম রোডে স্টার দেওয়া হয়। তো সেই হিসেবে এলিজাবেথ জনপ্রিয়, সে একটা মডেল এবং অনেক জনপ্রিয় একটা টিভি প্রোগ্রামের হোস্ট। তো এ কারণে ওই স্টারটা তৈরি করা হয়েছে এবং স্টার বানানোর পরে সেটার সাথে অনেক মানুষ ছবিও তোলে। কিন্তু আস্তে আস্তে যেটা হয়, আস্তে আস্তে মানুষের ধ্যান ওই স্টার থেকে সরে যায়। মানে ওই এলিজাবেথের পপুলারিটি আস্তে আস্তে কমতে থাকে এবং কিছুদিন পর ওই স্টারটা পুরো ভেঙে যায়, কিন্তু কেউ সেটা মেরামত করে না। মানে বুঝতেই পারছো, এলিজাবেথ এবং তার বানানো স্টারের প্রতি মানুষের আকর্ষণ আস্তে আস্তে কমতে শুরু করেছে। যেমনটা আমার দিকেই ধরি, 3 বছর আগে আমার প্রতি যে আকর্ষণ ছিল এখন কিন্তু অনেকেরই সেই আকর্ষণটা নেই। 2 বছর পর আমাকে কেউ মনেও রাখতে পারবে না, ব্যাপারটা এরকমই। আর পরের দৃশ্যে আমাদের এলিজাবেথ স্পার্কেলকে দেখানো হয়। অ্যাকচুয়ালি তার 50 বছর বয়স হয়েছে, কিন্তু এখনো সেই জনপ্রিয় টিভি প্রোগ্রামটা সে হোস্ট করছে, যেটা সে 20 বছর বয়স থেকে ধরো শুরু করেছিল, ইয়াং বয়স থেকে। এবং ওই টিভি প্রোগ্রাম দিয়ে সে মূলত জনপ্রিয়তা অর্জন করেছে। তো শো শেষ হওয়ার পরে এলিজাবেথ যখন ওয়াশরুমে যায় তখন সে জানতে পারে যে কোন একটা কারণে লেডিস ওয়াশরুম বন্ধ হয়ে গিয়েছে। তো এই কারণে সে পুরুষদের ওয়াশরুমে চলে যায়। আর ওইখানে তো ওই শো এর যে ডিরেক্টর সে চলে আসে, আর সে মোবাইলে কারোর সাথে কথা বলছিল। তো এখানে সে বলে যে এলিজাবেথ এখন আর আগের মতো নেই, এলিজাবেথের এখন বয়স হয়ে গিয়েছে, বুড়ি হয়ে গিয়েছে, কুৎসিত হয়ে গিয়েছে। তো এই জন্য এলিজাবেথকে নিয়ে আগে আমরা প্রোগ্রাম করলে যে রেটিং পেতাম বা যত মানুষ দেখতে, এখন সে মানুষ দেখছে না, ওর প্রতি আগ্রহ নেই। তো এখন সময় এসেছে এলিজাবেথের বিকল্প কাউকে নেওয়ার, আর আমাদের শো এর জন্য কম বয়সী সুন্দরী একটা মেয়ে দরকার। তো এই কথা আড়াল থেকে এলিজাবেথ যখন শোনো পুরোপুরি ভেঙে পড়ে, আর যেই সৌন্দর্য নিয়ে তার এত অহংকার তা শেষ হতে চলেছে। আর এরপর সে নিজেকে আয়নায় দেখতে থাকে, আর তার চেহারা এখন ভাঁজ পড়ে গিয়েছে। আর আগে থেকে তো তার মনে এনে অনেক কষ্ট ছিল, কিন্তু এখন কষ্টটা আরো বেশি লাগছে যে তাকে শো থেকেই বের করে দেওয়া হচ্ছে। তো এলিজাবেথ কিন্তু সহজে হাল ছেড়ে দেওয়ার মতো মেয়ে নয়। সে প্রথমে ডিরেক্টরের সাথে দেখা করে, কিন্তু ডিরেক্টর তাকে বলে, দেখো এলিজাবেথ, আমি তোমাকে কোনো সাহায্য করতে পারবো না, কারণ আমার শো চলে মানুষের জন্য, আর আমি মানুষকে সেটাই দিতে চাই যেটা মানুষ দেখতে চায়। আর মানুষ যেটা চায় সেটা হচ্ছে সৌন্দর্য, যেটা তোমার মধ্যে এখন আর নেই। তো ডিরেক্টরের কথা শুনে এলিজাবেথ আরো অনেক বেশি কষ্ট পায়, আর সেখান থেকে বের হয়ে এলিজাবেথ গাড়ি ড্রাইভ করতে থাকে, কিন্তু ডিরেক্টরের কথাগুলোর মাথায় বারবার বাজতে থাকে। আর তখনই ও দেখতে পায় যে রাস্তার একটা বিলবোর্ড থেকে ওর ছবি সরানো হচ্ছে, নামানো হচ্ছে। আর তখন ওর ড্রাইভিং ধ্যানটা সরে যায় এবং সামনে আসে একটা গাড়ির সাথে এলিজাবেথের গাড়ির সজোরে ধাক্কা
লাগে, মানে অ্যাক্সিডেন্ট হয়ে যায়। তবে অবাক করার বিষয়টা হচ্ছে অনেক বড় একটা অ্যাক্সিডেন্ট হয়েছে। ওকে হসপিটালে যখন না হয় দেখা যায় ওর বিন্দুমাত্র শরীরে কোনো ক্ষতি হয়নি, মানে ভাগ্য ভালো ছিল আর কি। তো এলিজাবেথকে ডক্টর ডিসচার্জ করে দেয়, মানে ভর্তি করে না, কিন্তু এলিজাবেথ ফুপিয়ে কাঁদতে থাকে, কারণ সে রাস্তায় অ্যাক্সিডেন্টের আগে রাস্তার পাশে যে বিলবোর্ড গুলো ছিল সেগুলো থেকে ওর ছবি নামিয়ে ফেলতে দেখেছে। তো এরপর দেখা যায় হসপিটালে একটা পুরুষ নার্স তার মেরুদণ্ডের হার্ট চেক করে। কি কারণে চেক করে এটা পরে বুঝতে পারবে। আর তারপর ওকে জামা কাপড় দেয়। তো এরপর এলিজাবেথ যখন হসপিটাল থেকে বের হয় তখন ও ফিল করে যে ওই নার্সটা, ওই পুরুষ নার্সটা ওর কাপড়ের মধ্যে কোনো একটা কাগজের টুকরা রেখেছে। তো পকেটে হাত দিয়ে সে একটা চিঠি পায়, সেখানে লেখা ছিল, দেখো এটা আমার জীবন বদলে দিয়েছে। আর ওই চিঠির সাথে একটা পেন ড্রাইভ ছিল যেটার মধ্যে লেখা ছিল দ্য সাবস্টেন্স। তো এরপর এলিজাবেথ বাসায় ফিরে আসে আর তারপর সেই পেন ড্রাইভ ওপেন করে। আর সেই পেন ড্রাইভে দ্য সাবস্টেন্স নামের লিকুইডের ব্যাপারে ইনফরমেশন দেওয়া ছিল। আর এই সাবস্টেন্সটা জাদুর মতো কাজ করে। আর এটা এমন একটা সাবস্টেন্স যেটা যে কোনো বয়স্ক মানুষের শরীরে দিলে তার শরীরে একটা কম বয়সের শরীরের ভ্যারিয়েন্ট তৈরি করে দিতে পারে। আমি বিষয়টা বুঝিয়ে বলি তোমাকে, এই বিষয়টা একটু কমপ্লিকেটেড। সিনেমার শুরুতে দেখলে না যে একটা ডিমের কুসুমের মধ্যে সাবস্টেন্স দিল, তারপর সেই কুসুম থেকে আরেকটা কুসুম বের হলো। মনে করো যে ব্যাকটেরিয়া যেরকম করে বিভাজন পদ্ধতিতে মনে করো ওদের ক্লোন বের করে, এরকম আর কি। তো আমার শরীরে যদি এই সাবস্টেন্স দেওয়া হয় তাহলে আমার শরীরের ভেতর থেকে আরেকটা শরীর বের হবে। আমার বয়স যদি এখন 35 হয়ে থাকে, ওইটার বয়স হবে হচ্ছে মনে করো 15। তবে এই কাজটা কিন্তু এত সহজও নয়। আমার যে পুরনো বডিটা বেরোলো, সেই বডির যে পেছনের মেরুদণ্ডের হাড় রয়েছে সেখানের হাড়ের ভেতর থেকে ফ্লুইড নিয়ে নতুন যে ভ্যারিয়েন্ট রয়েছে তাকে প্রতিদিন একটা করে ইনজেকশন নিতে হবে। এবং আমার যে পুরনো বডিটা পড়ে রয়েছে, 35 বছরের বয়সের বডিটা যে পড়ে রয়েছে, তাকে কিন্তু একটা বিশেষ ইনজেকশন দিয়ে 7 দিন বাঁচিয়ে রাখতে হবে। আর ওই 7 দিন আমি আমার নতুন বডিতে থাকতে পারবো। তো পুরনো বডি চলবে হচ্ছে ওদের যে স্পেশাল খাবার দিয়েছে সেটার মাধ্যমে, মানে স্যালাইনের মাধ্যমে। আর নতুন যে আমার শরীরটা রয়েছে সেটার যৌবন ধরে রাখার জন্য প্রত্যেকদিন ওই পুরনো বডি থেকে, ওই মেরুদণ্ড থেকে সাবস্টেন্স নিয়ে তারপর আমার শরীরে ঢোকাতে হবে, যাতে আমার ইয়াং শরীরটা প্রতিদিন ঠিক থাকে। তবে কোনোভাবে 7 দিনের বেশি আমি ইয়ং বডিতে থাকতে পারবো না, তা না হলে আমার পুরনো বডি কিন্তু নষ্ট হয়ে যাবে। আমি আশা করছি তোমরা বুঝতে পেরেছো ব্যাপারটা, আমি নিজেকে দিয়ে বুঝালাম। তো এলিজাবেথের এই কথাগুলো ভুয়া মনে হয়, যেটা কি সম্ভব নাকি যে আমার শরীর থেকে আরেকটা শরীর বেরোবে, আমি তারপর ওই ইয়াং শরীরে থাকবো 7 দিন। তো এটা মিথ্যা ভেবে ও করে কি ড্রয়ারটি একটা ময়লার ঝুড়িতে ফেলে দেয়। কিন্তু ওই রাতে সে আবার নিজেকে নিয়ে ভাবতে থাকে এবং ওর বাসায় যৌবনের যতগুলো ছবি ছিল ওগুলোকে ডিস্টার্ব করতে থাকে। আর তারপর ও করে কি ময়লার ঝুড়ি থেকে আবারও ড্রাইভটা খুঁজে বের করে এবং সাবস্টেন্স কোম্পানিতে কল করে এবং জানায় সে অর্ডার করতে চায়। তবে কোম্পানির লোকটি এলিজাবেথের সাথে খুব বেশি কথা বলেনি। তারা পেমেন্ট নাম্বারটা দেয় এবং পেমেন্ট হওয়ার পরে এলিজাবেথের কাছে একটা ঠিকানা পাঠিয়ে দেয় এবং কলটা কেটে দেয়। আর পরের দিন সকালে এলিজাবেথ একটা খবরের কাগজে নতুন একটা বিজ্ঞাপন দেয়। আর ওই বিজ্ঞাপনটা ছাপিয়েছে হচ্ছে ওর কোম্পানি, মানে নতুন একটা মডেল যাচ্ছে টিভি হোস্টের জন্য। তো এটা দেখে এলিজাবেথ আরো বেশি উদাসীন হয়ে যায়। তবে খবরের কাগজের সাথে এলিজাবেথকে একটা চিঠিও পাঠানো হয়েছে, আর সেটা কালো রঙের ছিল। তো ওরা যখন ও খুলেও দেখতে পায় এটার ভিতরে তো একটা নাম্বার কার্ড রয়েছে, আর এটা পাঠিয়েছে হচ্ছে ওই সাবস্টেন্স কোম্পানি থেকে। তো এরপর এলিজাবেথ ওই লোকটির বলা কথা অনুযায়ী সেই সিক্রেট ঠিকানায় যায়, যেটা একটা নির্জন পরিত্যক্ত বিল্ডিং এর মধ্যে একটা ছোট্ট লকার রুম ছিল। তো ওখানে এলিজাবেথ করে কি লকার রুম যখন খোলে, মানে যে কার্ডটা দেওয়া হয়েছিল সেই কার্ডটা দিয়ে খোলে এবং ভেতরে গিয়ে সে একটা বক্স দেখতে পায়। আর বক্সটা নিয়ে এলিজাবেথ করে কি বাসায় ফিরে আসে। তো বক্সটা যখন ও খোলে ভেতরে অনেক জিনিসপত্র দেখতে পায়। তো সর্বপ্রথম দেখতে পায় একটা সিনেমার ইনজেকশন, যেটা সপ্তাহে সর্বোচ্চ একবার ব্যবহার করা যাবে। আর এরপর রয়েছে একটা স্টাবিলাইজার কিট, যা দিয়ে প্রত্যেকদিন নতুন শরীরকে স্টাবিলাইজ করতে হয়, মানে স্বাভাবিক রাখতে হবে। আর আমরা তো জানি ওই 7 দিনের যে 7টা ইনজেকশন রয়েছে বা স্টাবিলাইজার কিট রয়েছে, সেটার স্টাবিলাইজার ফ্লুইডটা কিন্তু নেবে হচ্ছে তোমার যে অ্যাকচুয়াল শরীরটা রয়েছে সেই শরীরের মেরুদণ্ডের হাড় থেকে। আর 2টা শরীর চেঞ্জ করার জন্য এবং 2টা শরীরকে জীবিত রাখার জন্য স্পেশাল খাবারও দেওয়া হয়েছে। আমি বিষয়টা একটু বুঝিয়ে বলি। এখানে কয়টা জিনিস রয়েছে। একটা ইনজেকশন দিলে হলো আমার শরীর থেকে নতুন আরেকটা শরীর বেরোবে। তো নতুন শরীর যখন বেরোবে তখন আমার এই শরীরটা অজ্ঞান হয়ে যাবে, আমি নতুন শরীরে থাকবো। তখন আমার ওই অজ্ঞান শরীরটাকে বাঁচিয়ে রাখার জন্য যে স্যালাইনটা দেওয়া হয়েছে সেটা আমার ওই পুরনো শরীরে অ্যাড করা থাকবে, যাতে আমি 7 দিন জীবিত থাকতে পারি অজ্ঞান হয়ে। আর নতুন শরীরে তো আমি রয়েছে, বাট নতুন শরীরটাতেও প্রতিদিন তোমার কি দিতে হবে, সিরাম দিতে হবে, স্টাবিলাইজার সিরাম। আর ওটা নেবে কই থেকে, তোমার পুরনো শরীরের যে মেরুদণ্ডের হাড় রয়েছে সেখান থেকে। সর্বোচ্চ তুমি 7 দিন তোমার নতুন শরীরে থাকতে পারবে। আর এরপর তোমাকে আবারও শরীর চেঞ্জ করে তোমার পুরনো শরীরে ঢুকে যেতে হবে। আর ওই 7 দিন তোমার আবার নতুন শরীরটা অজ্ঞান হয়ে পড়ে থাকবে। আর তখন ওকে খাবার দেওয়ার জন্য আলাদা আবার একটা স্যালাইন রয়েছে। আশা করি বুঝতে পেরেছো। তো এরপর এলিজাবেথ করে কি ওয়াশরুমে যায় আর অনেক সময় ধরে সে তার চেহারা শরীর দেখতে থাকে। তো অ্যাকচুয়ালি এলিজাবেথ কনফিউজড ছিল যে এই কাজটা করা তার কি উচিত হবে, কিন্তু অনেক ভেবেচিন্তে এলিজাবেথ করে কি ওই নীল সাবস্টেন্সটা তার শরীরে ইনজেক্ট করে। তো কিছু সময় অবধি এলিজাবেথের তেমন কিছুই হয় না, কিন্তু কিছু সময় পরে তার অনেক ব্যথা অনুভব হয় এবং এই ব্যথাটা এতটাই ছিল যে তার চোখ ফেটে যাওয়ার উপক্রম হয়। এবং তখন আমরা দেখি তার চোখের ভেতরে মনি ডাবল হয়ে গিয়েছে। আর ঠিক তারপরই এলিজাবেথের পিঠের মেরুদণ্ড ফেটে নতুন আর একটা অল্প বয়সী শরীর বের হয়ে আসে। লাইক সিরিয়াসলি ভাই। আর এটাই ছিল এলিজাবেথের নতুন ভ্যারিয়েন্ট, একটা নতুন শরীর যেটা পুরনো শরীর থেকে বের হয়েছে। তো এলিজাবেথ তার নতুন শরীরকে আয়নায় যখন দেখে অনেক সময় তোর বিশ্বাসই হচ্ছিল না যে এটা কাজ করেছে এবং সে এতটাই সুন্দরী আর যুবতী হয়ে গিয়েছে যে সে কল্পনা করেনি। তো অনেক সময় ধরে সে তার সৌন্দর্য দেখার পরে তার পুরনো শরীরের পিঠ সে নিজ হাতে সেলাই করে, মানে ওখান দিয়েই তোর শরীরটা বেরিয়েছে। আর তারপর সে তার পুরনো শরীরটাকে বাঁচিয়ে রাখার জন্য ওই বিশেষ যে স্যালাইন বা ফুড ব্যাগটা দেওয়া হয়েছে সেই স্যালাইনটা লাগিয়ে দেয়। আর ওই দিন পুরো রাত এলিজাবেথ করে কি তার সৌন্দর্য উপভোগ করে, কিন্তু সকালে যখন ঘুম থেকে ওঠে ওর নাক থেকে রক্ত পড়তে
করতে শুরু করে। তো এটা দেখো ভয় পেয়ে যায়, কিন্তু তখন এর মনে হয় আর আমি তো একটা ভুল করেছি, আমাকে না স্টাবিলাইজার সিরাম নিতে হবে, মানে নতুন শরীরকে অ্যাক্টিভ রাখার জন্য প্রতিদিন পুরনো শরীরের মেরুদণ্ড থেকে একটা করে সিরাম বের করে নিতে হবে। তো এই কারণে সে দ্রুত পুরনো শরীরের কাছে যায় এবং সাবস্টেন্স বের করে নিজের শরীরে ওই সিরামটা ইনজেক্ট করে এবং সাথে সাথে আবার নর্মাল হয়ে যায়। তবে এই নতুন শরীরে যে খালি সৌন্দর্য এসেছে তা কিন্তু নয়। আমরা জানি আমরা নায়ক নায়িকা নই, কিন্তু তারপরও সৌন্দর্য এমন একটা জিনিস যেটা মানুষকে ভেতর থেকে অনেক বেশি কনফিডেন্স করে দেয়। তো এই নতুন শরীর পেয়ে ওর ভেতর অনেক গুণও চলে আসে আর ও রেডি হয়ে যায় যে শো থেকে ওকে বের করে দেওয়া হয়েছে সেই শো এর অডিশন দেওয়ার জন্য। তো এলিজাবেথ যখন অডিশনে যায়, এলিজাবেথের সৌন্দর্য দেখে সবাই চমকে যায় এবং ডিরেক্টর সাথে সাথে এলিজাবেথকে তার শোর জন্য সিলেক্ট করে নেয়। আর এখানে বুঝতে হবে এলিজাবেথের 30 বছরের অভিজ্ঞতা তো রয়েছে, সাথে 30 বছর আগের বডিটাও পেয়ে গিয়েছে। তো যাই হোক, এখানে এলিজাবেথ তার নাম শু বলে, কিন্তু সিলেক্ট হওয়ার পরে সুর মনে পড়ে হাই আমাকে প্রতি সপ্তাহে না শরীর চেঞ্জ করতে হবে, মানে ওতেই শরীরটা জাস্ট 7 দিন ইউজ করতে পারবে, তারপরের 7 দিন তো আবার ওই পুরনো শরীরে থাকতে হবে, কারণ পুরনো শরীর থেকে সে যে ওই সিরামগুলো বের করছে ওই 7 দিন ওই পুরনো শরীরের সিরামগুলো আবার রিস্টোর হবে, আর রিস্টোর হলে তারপরের 7 দিন আবার ওই সিরাম সে ইউজ করতে পারবে। তো এই জন্য সে ডিরেক্টরকে জানায় আমার মা অসুস্থ আর তাকে দেখার জন্য প্রতি সপ্তাহে আমার গ্রামে যেতে হবে এবং 7 দিন পর পর আমি সময় দিতে পারবো। তবে ডিরেক্টরও কোনো কিছু না ভেবে সুর প্রত্যেক সপ্তাহের ছুটির শর্তটা মেনে নেয় আর অবশেষে সু জবটা পেয়ে যায় এবং নতুন ভাবে তার জীবন উপভোগ করতে শুরু করে। আর সে তার নতুন শৈলীর সৌন্দর্য দিয়ে খুব অল্প সময় অনেক বেশি ফ্যান ফলোয়ার বাগিয়ে নেয়। মানে বুঝতেই পারছো এখন তো ফ্যান ফলোয়ার বাগানো কোনো ব্যাপার না, মেয়েদের জন্য তো স্পেশালি কোনো ব্যাপারই না, খালি ফিল্টার মিল্টার মেরে একটু সামনে আসবে, একটু কোমর দোলাবে আর কিছু দুলাবে, ল্যাটা ব্যাটা সব পোলাবান। তো যাই হোক, দেখতে দেখতে পুরো শহরের বিলবোর্ড ওর চেহারা দিয়ে ওর বডি দিয়ে ছড়িয়ে পড়ে। আর এইভাবে প্রথম 6 দিন কেটে যায় যে এলিজাবেথ তার নতুন শৈলে রয়েছে। আর আজকে 7ম দিন, তার মানে নতুন শৈল থেকে পুরনো শৈলে তার শিফট হতে হবে। আর এই 7 দিন এলিজাবেথের যে পুরনো শৈলটা সেটার পিঠে যে সিরামগুলো রয়েছে তোমার মেরুদণ্ডে, সেই সিরামগুলো আবার নতুন করে রিজেনারেট হবে যাতে পরবর্তী 7 দিন আবার ইউজ করতে পারে। তো যাই হোক, এলিজাবেথ তার পুরনো শৈল অ্যাক্টিভ করার পরে নতুন বডির সাথে আবার ওই স্যালাইনটা অ্যাড করে দেয়, মানে ওই নতুন বডিটা যাতে জীবিত থাকে। আর এরপর সে তার পুরনো শোর অফিসে যায় আর সেখানে গেলে ডিরেক্টরকে অবসরকালীন ভাতা হিসেবে কিছু টাকা দেয়, একটা গিফট বক্স দেয় এবং অনেক বাজে বাজে কথা বলে বের করে দেয়। তো এই কারণে বাসায় ফিরে আসার পরে এলিজাবেথের মারাত্মক খারাপ লাগে। আর পরের দিন এলিজাবেথ যখন নিউজ পেপার পায়, সেই নিউজ পেপারের সাথে আরেকটা চিঠি আসে যেটা ওই সাবস্টেন্স থেকে কোম্পানি থেকে এসেছে। তো ওই চিঠিতে লেখা ছিল তোমার পরের 7 দিনের রিফিল কিট চলে এসেছে। মানে এই 7 দিন তো মনে করো যে ইনজেকশন দিয়ে ও রিফিল নিয়েছে বা সিরাম নিয়েছে, পরবর্তী 7 দিনের ইনজেকশন আবার চলে এসেছে। তো এরপর এলিজাবেথ রেডি হয়ে যায় সেই সিক্রেট স্থান থেকে সেই কিটটা নেওয়ার জন্য। আর এরপর 7 দিন এলিজাবেথ তার পুরনো শৈলে থেকে পুরনো শৈলটা ঠিক করে আবার নতুন শৈলে ফিরে আসে। তো এই নতুন শৈল নিয়ে তার পুরো পৃথিবীর সুখ শান্তি উপভোগ করে। আর সে যেহেতু সবসময় বাসায় থাকে না, এই জন্য সে সিদ্ধান্ত নেয় তার পুরনো শৈলটা সে যখন নতুন শৈলে থাকবে ওটা একটা গোপন জায়গায় লুকিয়ে রাখতে হবে, তার একটা গোপন রুম দরকার। তো এই কারণে সে বাসার দেয়াল ভেঙে এলিজাবেথের পুরনো শৈলটা লুকিয়ে রাখবে। যেই ভাবা সেই কাজ, দেয়াল ভেঙে গোপন স্থান বানানোর জন্য যখন কাজ করতে থাকে তখন এত শব্দ হয় যে তার প্রতিবেশীরা বিরক্ত হয়ে যায়। আর যখন প্রতিবেশী এসে সুর সাথে কথা বলে তখন সুর সৌন্দর্য দেখে সে কোনো কমপ্লেইনই করতে পারে না, উল্টো বলে তোমার যদি কোনো সাহায্যের প্রয়োজন হয় আমাকে জানাবে, যদি আমার বউ আমাকে অনেক মারে তবে তারপরেও আমি তোমার অনেক হেল্প করব, কারণ আমি তো তোমার প্রতিবেশী, একটু হেল্প তো করতেই হবে। তো যাই হোক, সু যেহেতু সিক্রেট কাজ করছে তার কোনো সাহায্যের প্রয়োজন নেই, এই কারণে সে করে কি প্রতিবেশীর মুখের উপরই দরজা বন্ধ করে দেয়। আর তারপর সে ভেতরে গিয়ে কয়েক ঘন্টা খাটিয়ে পুরো কাজটা করে ফেলে, মানে বাড়ির ভেতরে আরেকটা গোপন জায়গা বানিয়ে ফেলেছে। আর ওই জায়গাতে এলিজাবেথের পুরনো শৈলটা লুকায়। আর যেহেতু এলিজাবেথের জায়গা নিয়ে সু অনেক পরিচিতি পাচ্ছে, তাকে এখন দেখলেই সবাই চিনবে, তো এই কারণে এলিজাবেথের সকল ছবি সে লুকিয়ে ফেলে। আর এলিজাবেথের নতুন শৈলে সে এতটাই মজা পায় যে সে ভুলেও গিয়েছে যে আজকে তার পুরনো শৈলে শিফট হওয়ার দিন, 7 নম্বর দিন। আর এই দিকে আমরা দেখি এলিজাবেথের পুরনো শৈলের যে 7 দিনের খাবার ছিল স্যালাইন, শরীরটা শিফট করতে হবে, কিন্তু ওই দিনে সুকারে কি একটা নতুন বয়ফ্রেন্ড বানিয়ে বাসায় নিয়ে আসে। আর সে যখন মনে করো রসলীলায় ব্যস্ত ছিল তখন হঠাৎ করে নাক দিয়ে রক্ত বের হতে থাকে, এমনকি তার শরীরে অদ্ভুত ঝাঁকুনি দেওয়া শুরু করে। তো ও তখন বুঝতে পারে আমার তো টাইম শেষ, শরীর শিফট করার টাইম চলে এসেছে। কিন্তু শিফট করার পরিবর্তে ওর ভেতরে লোভ চলে আসে, ওর নতুন শৈলে আরো কিছু টাইম দরকার। আর এই কারণে করে কি এলিজাবেথের ওই অবস্থা থেকেই পুরনো শৈল থেকে আরো সিরাম বের করে। তো এই কারণে সুর শরীর তো ঠিক হয়ে যায় ঠিকই, কিন্তু এর প্রভাব এলিজাবেথের পুরনো শৈলে কি পড়বে এটা আমরা পরে জানতে পারবো। তো পরবর্তী 7 দিন এভাবেই কেটে যায়। আর তারপর সু করে কি এলিজাবেথের শৈলে শিফট হয়, মানে 7 দিন কিন্তু বাড়তি থেকেছে, 14 দিন থেকেছে মোট। কিন্তু তখন এলিজাবেথ দেখে তার শৈলে অনেক পরিবর্তন এসেছে, তার ডান হাতের একটা আঙুলও গলে গিয়েছে। আর এমনটা হয়েছে শুধুমাত্র তার লোভের কারণে। সে যদি 7 দিনের মধ্যে তার পুরনো শৈলে ফিরে আসতো তাহলে সবকিছু ঠিক থাকতো। তো এলিজাবেথ তখন টেনশনে পড়ে যায় এবং সাবস্টেন্স কোম্পানিতে কল দিয়ে বলে আমি তো 7 দিন বেশি থেকে ফেলেছি, এখন কি করা যায়, আমি তো শৈল চেঞ্জ করেছিলাম না, এই কারণে আমার আঙুল নষ্ট হয়ে গিয়েছে, এটা ঠিক করার সমাধান কি? তখন কোম্পানি জানায় এটা ঠিক করার কোনো সমাধান নেই, যেটা হয়েছে হয়েছেই। তো এই কথা শুনে এলিজাবেথ অনেক বেশি ভয় পেয়ে যায়। আর কোম্পানি তখন জানায় দেখো তোমরা দুজন কিন্তু আলাদা পার্সন না, তোমরা দুজন একই, তোমার শৈল থেকে ওই শৈলটা তৈরি হয়েছে, এ কারণে দুইটা শৈলের খেয়াল রাখতে হবে। ওই নতুন শৈলের নেশায় পরে পুরনো শৈল ভুলে যাবে সেটার কেয়ার করবে না, তা তো হবে না। তবে তারপর এলিজাবেথ করে কি পরবর্তী 7 দিনের কিট নিয়ে আসে এবং এরপর একটা রেস্টুরেন্টে যায়। আর সেখানে একটা অদ্ভুত বুড়ো লোকের সাথে তার দেখা হয় এবং লোকটি অদ্ভুত ভাবে কথা বলছে, এমন ভাবে কথা বলছে জানে সে এলিজাবেথকে চেনে এবং লোকটি বলছিল তুই শেষ হয়ে যাবি, ধ্বংস হয়ে যাবি। তো এলিজাবেথ হঠাৎ করে
নোটিস করে ওই লোকটার হাতে সেম সেই ট্যাটু, যে ট্যাটুটা সে হসপিটালের ওই ইয়ং নার্সের হাতে দেখেছিল, যে একে ওরকে এই সাবস্টেন্সের চিঠি দিয়েছিল। তো তখন এলিজাবেথ বুঝতে পারে যে ওই ছেলেটা যে ইয়ং ছিল, ইয়ং নার্স, সে ইয়ং নয়, সেও বুড়ো মানুষ, সেও এই সাবস্টেন্স ব্যবহার করছে। কিন্তু অ্যাকচুয়ালি কি ওই ছেলেটা বুড়ো মানুষই ছিল নাকি সাবস্টেন্স ব্যবহার করে বুড়ো হয়েছে? তো যাই এরপর লোকটি এলিজাবেথকে জিজ্ঞাসা করে, তোমার নতুন শৈল কি তোমাকে খেতে শুরু করেছে? আমার তো মনে হচ্ছে খেতে শুরু করবে খুব শীঘ্রই, তুমি দেখো যা ছিলে তাও থাকবে না। তো এই কথা শুনে এলিজাবেথ আরো ভয় পেয়ে যায় এবং সেখান থেকে দৌড়ে পালায়। আর এলিজাবেথ বাসায় ফিরে আসে, আর সে এখন তার পুরনো শৈল নিয়ে হ্যাপি থাকতে চায়, যে দরকার নাই আমারও সৌন্দর্যের, বেঁচে থাকলেই পারলে হলো। আর এরপর সে করে কি তার এক বন্ধুকে কল দেয়, বয়ফ্রেন্ডকে, অনেক সুন্দর ড্রেস পরে সেজে গুজে বের হয়, মানে এই চেহারা নিয়ে ওর সামনে আমি যাবো, দেখি আমাকে অ্যাকসেপ্ট করে কিনা। কিন্তু তখন সে বাইরে নতুন দেহের মানে সুর বিলবোর্ড পোস্টার দেখতে পায়। আর এলিজাবেথ তখন তার সকল কনফিডেন্স হারিয়ে ফেলে এবং রেগে তখন এলিজাবেথ তার মেকআপ নষ্ট করে এবং কে চুল আলোমেলো করে পাগলামি করা শুরু করে এবং ডিপ্রেশনে অনেক খাবার খেয়ে ফেলে, অনেক মাংস টাংস খেয়ে ফেলে এবং রাতে ঘুমিয়ে পড়ে। আর এরপর আমরা দেখতে পাই এলিজাবেথ তার নতুন শৈলে শিফট হয় এবং শোতে এসেছে। আর সে স্টেজে যখন ডান্স করছিল তখন তার শৈলের নিচের অংশে হ্যাম্পার দেখা যায়, মানে ফুলে গিয়েছে। তো এটা দেখেও কনফিউজড হয়ে শুটিংস এর ওয়াশরুমে চলে আসে। আর সে যখন হ্যাম্পার চেপে চেপে পায়ের নাভির অংশ থেকে সেটা বের করে তখন দেখা যায় আনাম একটা মুরগির মাংসের টুকরো এটা রয়েছে, যেটাও গতকাল রাতে খেয়েছিল। তো এটা দেখা পরে সু ভয় পেয়ে যায়, কিন্তু তখনই এলিজাবেথের ঘুম ভাঙে এবং বুঝতে পারে এটা ওর স্বপ্ন ছিল। তো সকাল হতে এলিজাবেথ করে কি তার নতুন শৈলে শিফট করে এবং শোতে চলে যায়, কিন্তু সেখানে গিয়ে সু ঘাবড়ে যায়। সে দেখতে পায় শৈল লোকজন তো শুটিং এর জিনিসপত্র উল্টো গুছিয়ে নিচ্ছে এবং তারা সুকে জানায় আজকে এই শো চলবে না। সু ঘাবড়ে যায়, ডিরেক্টরের কাছে কথা বলতে যায়। আর তখন ডিরেক্টর ওকে বলে, টেনশন করার কিছু নেই, তোমার জন্য তো সুখবর রয়েছে, তোমাকে এই সাধারণ শো আর করতে হবে না, আমরা বিশাল বড় করে একটা কনসার্টের আয়োজন করতে চলেছি এবং নিউ ইয়র্ক ইভ তুমি নিজে হোস্ট করবে, বিশাল বড় অনুষ্ঠান হবে, পুরো দুনিয়া তোমাকে চিনবে। তো এই কথা শুনে সু আরো খুশি হয়ে যায় এবং কোনো কিছু না ভেবে রাজি হয়ে যায়। কিন্তু নিউ ইয়ার আসারও কিন্তু অনেক দেরি রয়েছে। কিন্তু আরো একটা প্রবলেম, সেটা হচ্ছে এই নিউ ইয়ার ইভ শো সেদিন ছিল যেদিন সুর শরীর থেকে এলিজাবেথের শৈলের শিফটিং হতে হবে, মানে জানুয়ারির 1 তারিখ পড়েছে যেদিন ওর পুরনো শৈলে থাকতে হবে, বুড়ো অবস্থায় থাকতে হবে। কিন্তু আমাদের সু সেদিকে ভুরুক্ষেপ না করে সে তার নতুন শৈলে 1 জানুয়ারি পর্যন্ত থাকার জন্য সিদ্ধান্ত নেয়। আর এটা নিশ্চিত করতে সু করে কি এলিজাবেথের শৈল থেকে অনেক বেশি সিরাম বের করে এবং ওর শৈলে ইনজেক্ট করতে থাকে, যার কারণে এর প্রভাব এলিজাবেথের পুরনো শৈলে পড়তে থাকে। আর অনেকদিন পরে সু যখন আবার তার পুরনো শৈলে শিফট হয় তখন দেখা যায় এলিজাবেথ একদম বয়স্ক বুড়ি হয়ে গিয়েছে, কারণ তার শৈল থেকে অনেক বেশি সিরাম বের করে নেওয়া হয়েছে। মানে সিরামটা যে আবার রিস্টোর হবে সেই সুযোগটা তো দেওয়া হয়নি, পুরনো শৈলটাকে তো আর ও অ্যাক্টিভ করেনি, এই কারণে ওর পুরনো শৈলটা নষ্ট হয়ে গিয়েছে। তো এলিজাবেথের আসল শৈলের এই অবস্থা দেখে নতুন সুর উপর অনেক ঘৃণা হতে থাকে। আর সে তার বাসায় থাকা সুর সকল ছবি নামিয়ে এদিক ওদিক ছুঁড়ে ফেলতে থাকে। এমনকি ওর বাসার সামনে যে তোমার ইটা ছিল, গ্লাস ছিল, সেটা পর্দা দিয়ে ঢেকে রাখে, কারণ সামনে বাইরে থেকে সুর বিলবোর্ড ওর চোখে পড়ে। তো এলিজাবেথ অনেক চিন্তায় পড়ে যায় আর এর জন্য সাবস্টেন্স কোম্পানিতে কল করে জিজ্ঞাসা করে এর কি কোনো সমাধান আছে, আমি কি আমার সেই পুরনো শৈলটা আবার ফিরে পাবো, আমি আগেই ভালো ছিলাম, আমার ওই 50 বছরের শৈলটা ফিরে পেলেও হবে। কিন্তু কোম্পানির লোক বলে আমরা আপনাকে আগেই বলে দিয়েছি যেটা হওয়ার হয়েছে, এখন আর কিছু চেঞ্জ হবে না, তবে আপনি চাইলে এখানেই থামতে পারেন, আর এখানে থামলে আপনার শৈলের কন্ডিশন এখন যেমন আছে বাকি সময়টা মরার আগ পর্যন্ত এরকমই থাকতে পারবেন বা ন্যাচারালি মরবেন। তো এটা শুনে এলিজাবেথ কিছু বলে না। আর এদিকে শো থেকে কল আসে এলিজাবেথের কাছে। তো এলিজাবেথ করে কি এই অবস্থায় আবারও মানে সুর শৈলে ঢুকবে না করে আবার শিফট হয় এবং এরপর সে করে কি পুরনো এলিজাবেথের শৈল থেকে একবারে 3 মাসের সাবস্টেন্স বা সিরাম বের করে এবং নতুন শৈল ইনজেক্ট করে। মানে 3 মাস অব্দি এলিজাবেথ সুর শৈলটা উপভোগ করতে চায়। আর এরপর নিউ ইয়ার শোয়ের দিন ঠিক একদিন আগে আসে, মানে 3 মাস প্রায় শেষ হয়ে গিয়েছে এরকমই বোঝানো হয়েছে। কিন্তু ওই দিনই দেখা যায় ওর শৈলের যে সিরাম সেটা শেষ হয়ে গিয়েছে। আবার ওই দিনেও বাসায় একটা ছেলে নিয়ে এসেছিল। আর ওই মুহূর্তে বুঝতে পারে শৈলের বিভিন্ন অংশ ফাটতে শুরু করেছে এবং বুঝতে পারে যে দ্রুত আমার সিরাম নিতে হবে। এরপর যখন এলিজাবেথের পুরনো বডি থেকে সিরাম বের করতে যায়, আজকে একটু সিরাম বের হয় না, বুঝতেই পারছো ওটাকে তো রিস্টোর করার সুযোগই দেওয়া হয়নি, একটা না ইউজ করেছে। তো সু এটা দেখে অনেক ভয় পেয়ে যায়। আর তারপর সু কোম্পানিতে কল দিয়ে বলে এলিজাবেথের শৈল থেকে সিরাম বের হচ্ছে না, আমি কি করব? তখন কোম্পানি থেকে জানায় যেহেতু সিরাম বের হচ্ছে না তার মানে ওটা সিরাম রিস্টোর হওয়ার আপনি সুযোগ দেননি, সকল সিরাম আপনি ব্যবহার করে ফেলেছেন, আর এখন আপনাকে নতুন সিরাম তৈরি হওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে। তো এই জন্য আপনি দ্রুত পুরনো শৈলে শিফট করুন, খাওয়া দাওয়া করুন, ওটার সিরাম তৈরি হোক, তারপর ইউজ করতে পারবেন। তো এই কথা বলে তারা কল কেটে দেয়, কিন্তু সুর শারীরিক অবস্থা খারাপ হয়ে যায় এবং সে কোনো কিছু না ভেবেই নিজের শৈলটা সুইচ করে। তবে বাসায় থাকা ছেলে এসব শব্দ ভেবে বুঝতে পারে যে বাসায় অদ্ভুত কিছু হচ্ছে, আর তখন সে এটা দেখার জন্য ওয়াশরুমের দিকে যায়। বাট এলিজাবেথ করে কি তার শৈলটা ওয়াশরুমে লক করে দেয়, মানে ছেলেটা এলিজাবেথের ভয়ঙ্কর রূপ দেখতে পায় না। আর এখানে আমরা দেখতে পাই এলিজাবেথ অনেক বেশি বুড়ি হয়ে গিয়েছে, তার হাড়গোড় বেরিয়ে গিয়েছে, সে হাঁটাচলাও করতে পারছিল না। তো এলিজাবেথ এই চেহারা দেখে অনেক ঘাবড়ে যায় এবং কোম্পানিতে কল করে বলে আমি সবকিছু এখনই অফ করতে চাই। তো কোম্পানিও মেনে নেয় এবং বলে যে আপনাকে আমরা টার্মিনেশন ফ্লুইড পাঠিয়েছি, মানে এটা বন্ধ করার যে ইনজেকশন সেটা পাঠিয়েছি। তো যাই হোক এলিজাবেথকে অনেক ভয়ঙ্কর দেখাচ্ছে। তো এই জন্য সে যথাসম্ভব নিজের শরীর ঢেকে কাপড় দিয়ে তারপরে ওই টার্মিনেশন সাবস্টেন্স নেওয়ার জন্য যায়। তো টার্মিনেশন সাবস্টেন্স নিয়ে আসার সময় সুর শরীরে সে যখন ইনজেক্ট করবে তখনই কোম্পানির ম্যানেজারের কথা মনে পড়ে, মানে ওই সাবস্টেন্স কোম্পানির ম্যানেজার, যে তুমি যদি একবার টার্মিনেশন সাবস্টেন্স ইনজেক্ট করো তাহলে ওই মুহূর্ত থেকেই তোমার সারা জীবন এইভাবে বাঁচতে হবে বুড়ি হিসেবে। তো এলিজাবেথ ভাবতে থাকে এমনি তো আমি এইভাবে বাঁচতে পারবো না, এই চেহারা আমি বাইরে বেরোবো কিভাবে, তো আমার এই সুখেই লাগবে। তো এখন ওর সুর শৈলে ইনজেক্ট করে না। আর এরপরও যখন সুর শরীর দিকে তাকায় সুর ওপর ওর আবার রাগ
রাগ হয়, মানে এই সবকিছু সুর কারণে হয়েছে। তো রাগ এলিজাবেথ করে কি, সুর শরীরে সিরাম ইনজেক্ট করে দেয়, কিন্তু অর্ধেক সিরাম ইনজেক্ট করতে আবার তার মনে পড়ে আমার না একটা শো রয়েছে, আর আমি তো সামনের দিনে অ্যাওয়ার্ড পাবো, পুরো দুনিয়া আমাকে চিনবে, আমাকে অ্যাওয়ার্ডটা পেতেই হবে, সবার প্রশংসা আমার শুনতে হবে, আগে যেভাবে মানুষ করতো। তো এই লোভের কারণে অর্ধেক সিরাম ঢুকে আর ঢোকায় না, আর তারপর সে সুকে ডেকে তুলতে থাকে। আর কিছুক্ষণ চেষ্টা করে যখন সু উঠে না, তখনও শরীর সুইচ করার সিদ্ধান্ত নেয়, কিন্তু শরীর যখন সুইচ হচ্ছে না, তখন এলিজাবেথ করে কি, তার হার্ট থেকে কিছু সিরাম নিয়ে সুর শরীরে লাগিয়ে দেয়, আর এই কারণে সু আবার অ্যাক্টিভেট হয়ে যায়। বাট এইবার যে ঘটনাটা ঘটেছে সেটা হচ্ছে একই সময় এলিজাবেথের দুইটা ভ্যারিয়েন্ট অ্যাক্টিভ হয়ে গিয়েছে, দুইজন হাফ হাফ জীবনে অ্যাক্টিভ হয়ে গিয়েছে। তো অ্যাক্টিভেট হওয়ার পরে ওই ইয়ং শো যখন এলিজাবেথকে দেখে যে একে তো বৃষ্টি মহিলা, তারপর ওকে টার্মিনেট করতে চেয়েছে, মারতে চেয়েছে, তো ওই সুর রেগেছে এবং রাগের কারণে সে এলিজাবেথকে এতটাই মারে যে মুখ এত বাজেভাবে ভেঙে দেয় যে এলিজাবেথ সেখানেই মারা যায়। আর এলিজাবেথের পুরনো শরীর মরে যাওয়ার পরে সুর কাছে মনে হয় আমি তো অনেক বড় একটা ভুল করে ফেললাম, এখন আমি সিরাম কার কাছ থেকে পাবো, মানে ওর যে বেঁচে থাকার সিরাম লাগবে ওর হাড় থেকে, সেটা কিভাবে পাবে। তবে যাই হোক না কেন, আমার তো নিউ ইয়ার ইভ শো করতেই হবে। তো সেখানে যায়, তো ওখানে যাওয়ার পরে সবাইকে চিৎকার করে ওয়েলকাম জানায়, ওরও অনেক ভালো লাগে। কিন্তু হঠাৎ করে সুর শরীরে অদ্ভুত অদ্ভুত অনুভব হতে থাকে, ওর নাক দিয়ে রক্ত পড়তে থাকে, আর এই জন্য ভয় পেয়ে ওয়াশরুমে চলে যায়। আর তখন সে মুখ খুলে দেখে যে ওর দুটো দাঁত খুলে গিয়েছে। তো এরপর মুখ খুলে যখন ও আরো দুটো দাঁতের টাচ করে, তখন সেটাও খুলে পড়ে যায়। তো তখনও বুঝতে পারে যে আসলে এলিজাবেথ মারা যাওয়ার কারণে ওর শরীর একদম খোকসা হয়ে গিয়েছে, মানে ভেতরে আর কোনো সিরাম নাই। আর এই শরীরে থাকতে হলে বা বেঁচে থাকতে হলে ওর যে কোনো ভাবে অ্যাক্টিভেট সিরামটা ইনজেকশন করতে হবে। তো ওকে এখন কি করতে হবে, বাসায় যেতে হবে, ওই মরা শরীর থেকে ওই সিরাম বের করবে। কিন্তু ও যখন লিফটে ছিল তখন ওর একটা কান খুলে পড়ে যায়, তো একদম ঘাবড়ে যায়। কিন্তু ওই মুহূর্তে একটা লিফটে লোক চলে আসে, তবে লোকটি থাকা অবধি সুকারে কি নিজেকে সামলে নেয় এবং দ্রুত বাসায় ফিরে আসে এবং দ্রুত তার অ্যাক্টিভ সিরাম ইনজেক্ট যখন করে সেটা কাজ করে না। আর তখন তার মনে পড়ে তার কাছে যে সাবস্টেন্স রয়েছে সেটা তো সে একবার ব্যবহার করতে পারবে। এরপরও করে কি সেই সিরামটা ইনজেক্ট করে, মানে ওর ভেতর থেকে আরেকটা নতুন ভ্যারিয়েন্ট বের করবে। বিষয়টা বুঝিয়ে বলি, এলিজাবেথ যেভাবে জার্নিটা শুরু করেছে, সু এখন তার শরীর থেকে আরেকটা জার্নি শুরু করতে চায়, আরেকটা সু বের করতে চায়। তবে বুঝতে হবে এটা কিন্তু সুর অরিজিনাল শরীর নয়, সেই আরেকজনের ভেতর থেকে বেরিয়েছে, এলিজাবেথের ভেতর থেকে। তো এর ফলে যেটা হয়, সুর ভেতর থেকে এলিজাবেথ এবং সুর মিশ্রণের একটা নতুন প্রাণী বের হয়, যেটা দেখতে ভয়ঙ্কর এবং মনস্টারের মতো লাগছে। তো সু বুঝতে পারে না যে এই ভ্যারিয়েন্ট নিয়ে আমি সবার সামনে কিভাবে যাবো, কিভাবে বেঁচে থাকবো। তবে তারপরে সে তার হাইব্রিড ভ্যারিয়েন্ট নিয়ে চেহারার উপরে সুর মাস্ক লাগিয়ে শোতে যায়। তো যখন স্টেজে যায় সবাই মনে করে যে এটা সু দুষ্টুমি করে এইভাবে ড্রেস পরে এসেছে, কিন্তু যখন কথা বলতে যায়, হোস্ট করতে যায়, তখন ওর মুখের উপর থেকে সুর চেহারার ছবি খুলে পড়ে যায়। আর সবাই তখন এই হাইব্রিড ভয়ঙ্কর মনস্টার চেহারা দেখতে পায় এবং এটা সত্যি দেখতে অনেক ভয়ঙ্কর ছিল। তো সবাই ভয়ে তাকে মনস্টার বলে পালাতে থাকে। আর এরকম ভয়ের চেহারা দেখে একটা লোক করে কি বেসবল ব্যাট নিয়ে সুর চেহারায় জোরে আঘাত মারে, আর এর কারণে ওর ভয়ঙ্কর চেহারাটা ফেটে এদিক ওদিক ছিটিয়ে পড়ে এবং ওর শরীর থেকে রক্ত বের হয়ে পুরো স্টুডিও মেখে যায়। আর সবাই তখন ভয় পেয়ে সেখান থেকে পালাতে থাকে এবং এরপর আমরা দেখি এলিজাবেথের যে হাইব্রিড বডিটা সেটা ফেটে যায়, কিন্তু শুধুমাত্র একটা পার্ট যেটা জীবিত ছিল সেটা করে কি আস্তে আস্তে ওই ব্যাকটেরিয়ার মতো বা পরজীবীর মতো ওই এলিজাবেথের যে স্টারটা তৈরি করা হয়েছিল রোডে সেইখানে যায় এবং তারপর আকাশের দিকে তাকিয়ে ও হাসতে থাকে। আর এরপর ও মারা যায়। আর কিছু সময় পর আমরা দেখি রক্ত পড়ে রয়েছে, কিন্তু পরের দিন সকালে সেই রক্তটাও পরিষ্কার পরিচ্ছন্ন কর্মী এসে পরিষ্কার করে নিয়ে যায়। আর এরই সাথে সাবস্টেন্স সিনেমাটা শেষ হয়ে যায়। তো এই যে একটা সিনেমাটা, এই সিনেমাতে তুমি কি বুঝলে, যদিও কাল্পনিক, এখানে বোঝানো হয়েছে যে একটা মানুষ সৌন্দর্যের জন্য কত বেশি অবজেস্ট হয়ে থাকে। নর্মালি দেখো আমরা অনেকেই কিন্তু পুরোনো ছবি দেখে অনেক অবজেস্ট হয়ে যায় যে আগে কত সুন্দর ছিলাম, এখন কি সাইজ হয়েছে, এখন মোটা হয়ে গিয়েছি, চুল পেকে গিয়েছে, পড়ে গিয়েছে, দাড়ি হয়ে গিয়েছে, মানে বয়সের সাথে সাথে সবাই বয়স্ক হয়ে যায়। তো আমরা যারা সাধারণ মানুষ তাদের জন্য তেমন একটা ব্যাপার না, কিন্তু যারা নায়ক নায়িকা বয়সকালে অনেক বেশি সুন্দরী ছিল তারা কিন্তু এত বেশি অবজেস্ট হয়ে যায় যে বুড়ো বয়সটা তারা মেনে নিতে পারে না। এবং এরকম কিছু ব্যাপার আমাদের সাধারণ মানুষদের মধ্যে রয়েছে, মানে আমাদের সাধারণ মানুষদের মধ্যে কিছু মানুষ থাকে যারা সাধারণ মানুষ হলেও অনেক নায়ক নায়কের মতো সুন্দর। যে যত বেশি সুন্দরী বা বয়সকালে যত বেশি সুন্দরী ছিল তার বুড়ো হতে তত বেশি কষ্ট হবে, কিন্তু এটা একটা প্রাকৃতিক ব্যাপার। যেমন আমি এখন বুড়ো হয়েছি, আমি স্বাভাবিকভাবে বিয়ে করেছি, আমার নতুন একটা ভার্সন তৈরি হয়েছে, মানে আমার বিভাজন হয়েছে আমার ছেলের মাধ্যমে, আমার মধ্যে আমার ছেলেকে দেখতে হবে। তো এখন আমার দাড়ি পাকবে, চুল পড়ে যাবে, বয়স হয়ে যাবে, এটা স্বাভাবিক ব্যাপার, কারণ আমার একটা ভার্সন 2 বের হয়েছে, ইয়ং ছেলে হয়েছে। তো এই জিনিসটা যারা ভেবে নিতে পারে তাদের কিন্তু অত খারাপ লাগে না। ইভেন বিয়ের আগে আমিও এরকম ভাবতাম যে শালার আমি বুড়ো হয়ে গেলাম, এখন আমার বয়স রানিং 35, তো আমার যখন 32 বছর বয়স তখন আমার এরকম খুব খারাপ লাগতো যে আমি বুড়ো হয়ে গেলাম, মানে খুব আলেজি লাগতো। বাট এখন সেটা লাগছে না। কিন্তু যারা নায়ক নায়িকা ওদের যে কোনো সময় বয়স হতে খারাপ লাগে। আর আমি বলছিলাম যে আমার একটা গল্প বলবো, তো আমার গল্পটা আমি বলি। 2018 সালে আমি করেছিলাম কি, তোমার পরচুলা আছে না, আমার মাথায় তো চুল পড়ে গিয়েছে ছোটবেলাতে, তাও 25 বছর বয়সে চুল পড়ে গিয়েছে। তো 2018 সালে আমি পরচুলা লাগিয়েছিলাম এবং ওই চুলটা লাগানোর পরে বিশ্বাস করবে না ভাই, মানুষের চেহারার জন্য কিন্তু চুল অনেক বড় একটা সৌন্দর্য। নর্মালি ক্যাপ পরার অবস্থায় তোমরা আমাকে দেখেছো, ক্যাপ খুললে কিন্তু অনেক খারাপ লাগবে, পুরো চেহারার জিওগ্রাফিটা চেঞ্জ হয়ে যায়। তো এই চুলটা লাগানোর পরে আমাকে এত বেশি হ্যান্ডসাম লাগছিল, তখন বয়সও কম ছিল, চুল লাগানোর পরে। আর তারপর নকল চুল তো অনেক বেশি ঘন হয়ে থাকে, সিল্কি হয়ে থাকে, তো সুন্দর লাগছিল। আমি ওটা আয়নায় দেখে মনে করে পুরো নিজের উপর ফিদা হয়ে গিয়েছি। কিন্তু এরপর যখন বাসায় এসে আমি চুলটা খুলেছি, আমি ডিপ্রেসড, আমি টোটাল ডিপ্রেসড হয়ে গিয়েছি যে আমি এরকম মারলে আমাকে এরকম কেন করলো। তারপর চুল পরি, কিন্তু চুল পড়লে আবার গরম লাগে। এরপর আবার চুল কি করে ওরা পুরো বেল করে তারপর প্লাস্টিক দিয়ে লাগিয়ে দেয়, তো আমি সেটাও করেছিলাম, আঠা দিয়ে লাগিয়েছিলাম, কিন্তু গরমের যন্ত্রণায় তাও টিকতে পারিনি। তো লাস্টে আমি এরকম একটা সাবস্টেন্সের মতো অবস্থায় পড়েছিলাম। তো আমি এরপর কি সিদ্ধান্ত নিয়ে যে আমি ক্যাপই পরবো, আমার পড়া
আবার চুলা দরকার নেই। তবে এরপর আমি 2021 সালে হেয়ার ট্রান্সপ্লান্ট সার্জারি করি। চুল টুল আবার হয়েছিল, তবে আমার ট্রান্সপ্লান্ট সার্জারি টিকেনি। এর কারণ হচ্ছে আমার লাইফস্টাইলটা অতটা সুবিধার না, ঘুম হয় না, রাতে সারা রাত জাগনা থাকতে হয়, তো এই জন্য আমার চুলগুলো টিকেনি। আর তাছাড়া আমারও কিছু গাফলতি রয়েছে, আমি রেগুলারলি মিনোক্সিডিল নিয়ে নিই বা চুলের যে যত্নগুলো ছিল সেগুলো করিনি। তবে এখন থেকে আমি চেষ্টা করবো যত্ন নেওয়ার জন্য। এখন আমি একবারে টাক নই, চুল পাতলা, টাক নই আর কি, চুল পাতলা। তবে যে চুল আছে এইগুলো আমি চেষ্টা করবো মিনোক্সিডিল দিয়ে বা অন্য যে পিআরপি রয়েছে সেটা দিয়ে মোটামুটি একটা অবস্থা রাখার জন্য, যাতে একবারে টাক না হয়ে যায় আগের মতো। তো যাই হোক, আমি বিদায় নিচ্ছি। আর এই সিনেমাটি কেমন লেগেছে সেটা কমেন্টে অবশ্যই বলবে। আর আজকে যেহেতু দেখার কথা ছিল দ্য অ্যানসেস্ট্রাল সিনেমা, এটা আমরা এরপরের ভিডিওতে দেখবো, মানে এরপরের সিনেমাটা হবে দ্য অ্যানসেস্ট্রাল সিনেমা। এবং সেই সিনেমাটা কেমন হবে আমি আগেই কিছু না বলি, সিনেমা কেমন হবে ওটা আমরা এক্সপ্লেন করলে বুঝতে পারবো। আর অ্যানসেস্ট্রালের পরে কি দেখবো আমরা মনে আছে? সিস্টার ডেথ। তবে আমাদের শিডিউলে যাই থাক না কেন, আমরা মাঝে মাঝে এরকম বেস্ট যদি আমি পাই, হঠাৎ করে একটা ভালো সিনেমা পেলাম, সেটা ঢুকিয়ে দেওয়ার চেষ্টা করবো। এবং আমি সবসময় তোমাদেরকে কথা দিচ্ছি এন্টারটেইন করার চেষ্টা করবো, সেটা যে কোনো ভাবে। তবে মাঝে মাঝে দুই একটা ভিডিও যদি খারাপ আসে তোমরা ওটা একসেপ্ট করে নিও, কারণ মানুষ মাত্র ভুলশীল, আমরা সবগুলো ভিডিও তো অ্যাকুরেট ভাবে ভালো ভিডিও সিলেক্ট করতে পারি না, স্বাভাবিক একটা ব্যাপার। তো যাই হোক, আমি বিদায় নেবো। আর যাওয়ার আগে আমার র্যান্ডম স্টোরে একটা অ্যাড আমি প্লে করে দিচ্ছি। রিকোয়েস্ট করবো সবাইকে অন্তত তোমরা আমাকে সাপোর্ট করার জন্য র্যান্ডম স্টোর থেকে একটা টি শার্ট হলো অর্ডার করো। আমি বিদায় নিচ্ছি ভাই। গাইস, কেমন আছো তোমরা সবাই? আশা করছি ভিডিওটা এনজয় করেছো। তো তোমরা জানো আমাদের একটা ক্লোথিং স্টোর রয়েছে, এবং সেখানে কি সুবিধা রয়েছে আমি তোমাকে বলি। এই যে টি শার্টটা দেখতে পাচ্ছ, এটা কিন্তু ফুললি কাস্টমাইজড। আমি আমার 3টা ইউনিভার্সিটি ফ্রেন্ড রয়েছে, তাদের সাথে মিট আপ করার জন্য আমি যেটা করেছি, 3 ইডিয়ট, আমরা 3 বন্ধু, আমরা 3জনকে 3 ইডিয়ট বলতাম, 3 ইডিয়টস গ্যাং লিখে আমি একটা টি শার্ট ডিজাইন করেছি। এবং এইটার পিছনে নাম লেখা রয়েছে আলামিন, মানে আমার নাম। আর আমার আরেক যে বন্ধু, ওটার নাম লেখা রয়েছে হচ্ছে শান। তো কি হলো যে আমি এখান থেকে কাস্টমাইজ করে আমি টি শার্ট অর্ডার করেছি, এবং তুমিও চাইলে কিন্তু এরকম ভাবে কাস্টমাইজ টি শার্ট অর্ডার করতে পারো আমাদের কাছ থেকে। এবং তুমি চাইলে এখানে যে কোনো টেক্সট বা তুমি যদি ডিজাইন না করতে পারো, তুমি ডাইরেক্ট টেক্সট পাঠিয়ে দেবে, যে লেখাটা আমাকে একটু ডিজাইন করে লিখে দেন, ওরা তোমাকে ডিজাইন করে এরকম টি শার্ট বানিয়ে দেবে। আর এটা হচ্ছে আমাদের র্যান্ডম ব্র্যান্ডের পলো টি শার্ট, যেমন দেখতে পাচ্ছ এখানে র্যান্ডমের ব্র্যান্ডিং রয়েছে। এবং তুমি যদি চাও যে পেছনে আরো এক্সট্রা কিছু অ্যাড করবে, সেটাও করতে পারবে। কাপড়ের মানে যথেষ্ট ভালো, এবং তুমি তোমার সাইজ কালার ঠিক করে তুমি তোমার ইচ্ছা মতো যে কোনো ভাবে কাস্টমাইজ করে পলো টি শার্টও নিতে পারবে। তো দেখতে পাচ্ছ এটা এটা একটা হট সেলিং হুডি, আমাদের ওয়ান অফ দ্য মোস্ট বহুল বিক্রিত হুডি। সবচেয়ে বহুল বিক্রিত হুডি হচ্ছে আমাদের কোনটা আমি দেখাই, এটা হচ্ছে সবচেয়ে বহুল বিক্রিত হুডি, ভেনম। এটা সবচেয়ে বেশি বিক্রিত। এছাড়াও এটারও অনেক বেশি অর্ডার এসেছে। এটা হচ্ছে যারা সিম্পল ডিজাইন পছন্দ করে, শুধুমাত্র এখানে সামনে আর লোগোটা নিয়েছে আর পেছনের নামটা নিয়েছে, কিংবা অনেকে আছে পেছনের নামও নেয় না, শুধুমাত্র কালার সিলেক্ট করে এই লোগোটা নিয়েছে, মানে যারা একটু কম ডিজাইন পছন্দ করে। আর এই হুডিটার 2টা ভার্সন রয়েছে, একটা হচ্ছে ব্ল্যাক, ইসলামিক হুডির 2টা ভার্সন, একটা ব্ল্যাক, আর এটা হচ্ছে যদি ঘুর আমি দেখাই, আর এটা হচ্ছে ক্রিম কালার, হোয়াইট না ক্রিম কালার। এবং তুমি চাইলে তোমার পছন্দ মতো কালার দিয়ে এই হুডিটা ডিজাইন করে নিতে পারবে। তো এই হুডিগুলো অর্ডার করার জন্য আমাদের যে ফেসবুক পেজ রয়েছে, স্টোরের ফেসবুক পেজ, এবং যে ওয়েবসাইটটি রয়েছে সেখানে গিয়ে তুমি অর্ডার করতে পারো। এছাড়াও যদি তুমি মনে করো যে আমাদের যে স্টোরের যারা কর্মরত রয়েছে বা কাস্টমার কেয়ার রয়েছে, তাদের সাথে কথা বলে তুমি অর্ডার করবে, সেটাও করতে পারো। তাদের মোবাইল নম্বরও ওখানে দেওয়া রয়েছে। আর তাছাড়া তোমরা তো জানোই আমাদের উইন্টার ক্যাম্পেইন সম্পর্কে, আমাদের কাছ থেকে পণ্য কিনে তুমি কিন্তু পেয়ে যেতে পারো রয়্যাল এনফিল্ড, জিক্সার, ল্যাপটপ, মোবাইল এবং ট্যাব সহ আরো অনেক পুরস্কার। আর তাছাড়া বিস্তারিত জানার জন্য আমাদের একটা ভিডিও রয়েছে, আমি একটা ভিডিও করেছি এই ক্যাম্পেইন নিয়ে বিস্তারিত, সেটার লিঙ্ক আমি ডিসক্রিপশনে দিয়ে দিব। তো বিদায় নিচ্ছি, বাই বাই।